হ্যাঁ এভরিওয়ান, সো আজকে আমি কথা বলবো ফিনল্যান্ডে 2025 থেকে ইউনিভার্সিটিগুলোতে কিছু চেঞ্জ আসতেছে। সেই চেঞ্জগুলো নিয়ে বেসিক্যালি 2-3টা চেঞ্জ নিয়ে কথা বলবো এবং এগুলাই হচ্ছে মেজর। এবং ভিডিও শেষে হচ্ছে আপনাদের যারা আপকামিং সেশনে আসবেন বা অলরেডি ফিনল্যান্ডে আছেন তাদের জন্য বেসিক্যালি 2টা অ্যাডভাইস। নাম্বার 1 সেটা হচ্ছে যে আপনি যখন অফিসিয়াল বা মিনিস্ট্রির ওয়েবসাইটে দেখবেন ওইখানে কিন্তু বলা আছে যে ইউনিভার্সিটি, পার্টিকুলারলি রিসার্চ ইউনিভার্সিটি যেগুলো আছে ওইগুলাতে হচ্ছে যে ওই সমস্ত প্রোগ্রামের জন্যই অ্যাপ্লিকেশন ফি দিতে হবে আদার দ্যান পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম। সো অনেকেই হচ্ছে যে হয়তো এইভাবে এক্সপ্লেন করছেন বা অনেকেই চিন্তা করতেছেন যে পোস্ট গ্রাজুয়েট মানে হচ্ছে যে মাস্টার্সের জন্য, বাট আই ডোন্ট থিঙ্ক সো। সেটা হচ্ছে যে এরা পোস্ট গ্রাজুয়েট বলতে হচ্ছে আপনাকে পিএইচডিটা ইন্ডিকেট করছে। সো আপনি যদি রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করেন দেন অবভিয়াসলি আপনাকে অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। সো এখানে পোস্ট গ্রাজুয়েট নিয়ে আসলে কনফিউজড হওয়া যাবে না। পোস্ট গ্রাজুয়েট বলতে ওরা হচ্ছে যে পিএইচডিটাকেই ইন্ডিকেট করছে। সো এটা একটা গেল। অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে যে লেটস সে ওদের এখানে আবার বলা আছে যে অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে যে এক ইনটেক বা এক সেমিস্টারের জন্য একবার নেওয়া হবে। দ্যাট মিনস এখানে আসলে ধরেন জানুয়ারিতে হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, যেটা হচ্ছে শুধুমাত্র ওরা সেপারেট অ্যাপ্লিকেশন রান করবে। এরপরে জানুয়ারির 8 তারিখ থেকে হচ্ছে আপনার জয়েন্ট অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। তারপরে কিছু ইউনিভার্সিটি 2-1টা থাকবে যারা জয়েন্টে পার্টিসিপেট করবে না, বাট সেপারেটলি অ্যাপ্লিকেশন রান করবে। এই যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন হচ্ছে, সো এই অ্যাপ্লিকেশনগুলোর সবগুলোর ক্ষেত্রেই কি শুধুমাত্র 100 ইউরো দিতে হবে, নাকি লেটস সে আপনি হেলসিঙ্কিতে অ্যাপ্লাই করতেছেন সেটার জন্য 100 ইউরো, তারপর হচ্ছে আপনি জয়েন্ট অ্যাপ্লিকেশন করবেন বা যারা জয়েন্টে পার্টিসিপেট করবে না তাদের জন্য 100 ইউরো, নাকি হচ্ছে যে এই সবগুলোর জন্যই হচ্ছে আপনাকে শুধুমাত্র 100 ইউরো দিয়ে অ্যাপ্লিকেশন ড্রপ করতে হবে? এটা বিট কনফিউজিং। সো হোপফুলি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্টার্ট হলে ইন ডিটেইলস বুঝতে পারা যাবে। সো এই ছিল মোটামুটি অ্যাপ্লিকেশন ফি এর ব্যাপারে অ্যান্ড এটা যে কনফ্লিক্ট সেটা নিয়ে। সেকেন্ড হচ্ছে যে টিউশন ফি, এটা একটা বিগ কনসার্ন। কারণ আগে রুলস এরকম ছিল যে আপনাকে টিউশন ফি দিতে হচ্ছে, বাট আপনি ফিনল্যান্ডে আসার পরে আপনি জব ভিসায় কনভার্ট হয়ে গেলেন, বা অনেকেই আছেন যে স্টুডেন্ট যেটা থাকে ওটা থেকে স্পাউস ভিসাতে যদি কনভার্ট হয়ে যান, ইন দ্যাট কেস আপনাকে হচ্ছে যে তখন আর কোনো টিউশন ফি দিতে হতো না। অর্থাৎ আপনার যে স্টুডেন্ট পারমিট ছিল ওটা থেকে আপনি যদি ওয়ার্ক পারমিটে কনভার্ট হন, মানে আপনার ফুল টাইম জব আছে, আপনি তাদের ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল করতেছেন, দেন আপনি ওয়ার্ক পারমিটে চলে গেলেন, তখন হচ্ছে আপনাকে টিউশন ফি দিতে হতো না। বাট নতুন রুলস অনুযায়ী আপনাকে অবভিয়াসলি টিউশন ফি দিতে হবে, ডাজেন্ট ম্যাটার যে আপনি স্টুডেন্ট পারমিটে আছেন নাকি ওয়ার্ক পারমিটে আছেন। সেম রুলস হচ্ছে যে স্পাউসদের ক্ষেত্রেও, যে অনেকেই আছেন যে নর্মাল স্টুডেন্ট পারমিটে এসে পরবর্তীতে দেখা যায় যে হাজব্যান্ড বা ওয়াইফ যদি ভালো জব করেন এবং যদি পসিবল হয় স্টুডেন্ট যখন স্পাউস ক্যাটাগরিতে মুভ করে তখন হচ্ছে যে তাকে কিন্তু টিউশন ফি দিতে হতো না, বাট নতুন রুলস অনুযায়ী টিউশন ফিটা দিতে হচ্ছে। সো এই হচ্ছে মোটামুটি টিউশন ফির ব্যাপারে নর্মাল স্টুডেন্ট এবং স্পাউসের যে বিষয়টা সেটা নিয়ে। অ্যান্ড অবভিয়াসলি যারা হচ্ছে যে ফিনল্যান্ডে আসেন বা নেক্সটে আসবেন তারা হচ্ছে এই 2টা জিনিস অবশ্যই মাথায় রাখবেন। নাম্বার 1 হচ্ছে যে আপনি যদি জেনারেল ইউনিভার্সিটিগুলো, আই মিন রিসার্চ ইউনিভার্সিটি বা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে আসেন, তখন আপনি যদি ভোকেশনাল কোর্সগুলোতে কনভার্ট হন তখন কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন। আর এটা আগে ছিল না, বাট রিসেন্টলি এটা শুরু হয়েছে। প্রবলেম ফেস করবেন বলতে মিগ্রি হচ্ছে আপনার কিন্তু ওরা ইয়ারলি বা বছরের একটা সার্টেন টাইমে আপনার প্রোগ্রেস ওরা চেক করবে। সো ওরা যখন দেখবে যে আপনি আসলে ইউনিভার্সিটিতে বা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে এসে হচ্ছে যে ভোকেশনাল কোর্সে কনভার্ট হয়ে গেছেন, তখন তারা আপনার কাছে এক্সপ্লানেশন চাইতে পারে, এবং আপনার এক্সপ্লানেশন যদি প্রপার না হয় ইন দ্যাট কেস ডিপোর্ট হওয়ার একটা পসিবিলিটি আছে। কারণ এটার একটা বেসিক রিজন হচ্ছে যে ইউনিভার্সিটি বা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি দিতে হয়, বাট ভোকেশনালগুলোতে দিতে হয় না। সো অনেকেই হচ্ছে যে ভোকেশনালে এই টিউশন ফি এর বার্ডেন থেকে বাঁচার জন্য হচ্ছে অনেকেই ভোকেশনালে মুভ করছেন, এবং রিসেন্টলি আই থিঙ্ক এই কনসিকুয়েন্সটা অনেকেই ফেস করছেন যে মিগ্রি থেকে হয়তোবা এই টাইপের কোনো একটা মেইল বা চিঠি পেয়েছেন যেখানে তারা হয়তোবা জিজ্ঞেস করতেছে যে কেন এরকম
চেঞ্জ করলে এবং এটার জন্য অবভিয়াসলি তারা এক্সপ্লানেশন চাইছে। সো বেটার আপনি যদি ফিনল্যান্ডে আসেন তখন আপনার মাথায় রাখতে হবে, আপনি যদি ইউনিভার্সিটিতে রিসার্চ ইউনিভার্সিটি বা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে আসেন তখন অবভিয়াসলি আপনার মাথায় থাকবে যে আপনি হচ্ছে ইউনিভার্সিটি বা রিসার্চ ইউনিভার্সিটি যেখানেই আসছেন না কেন ওইখান থেকে আপনার ডিগ্রিটা কমপ্লিট করবেন, দেন আপনি পরবর্তীতে হয়তো ভোকেশনালে মুভ করলেন বা যাই করলেন সেটা আপনার ব্যাপার। বাট অবভিয়াসলি আপনি যেখানে আসতেছেন সেইখান থেকে আপনার স্টাডিটা কমপ্লিট করতে হবে। অ্যান্ড সেকেন্ড থিং সেটা হচ্ছে আপনার স্টাডি প্রোগ্রেসটা ঠিক রাখতে হবে। লেটস সে আপনি স্কলারশিপ নিয়ে আসছেন, সো স্কলারশিপের ক্রাইটেরিয়া থাকে যে আপনার মিনিমাম 55 ক্রেডিটস আর 60 ক্রেডিট মতো হচ্ছে যে আপনার কোর্স কমপ্লিট করতে হবে 1 বছরে, দেন আপনি সেকেন্ড ইয়ারে স্কলারশিপ পাবেন, এরকম কিছু ক্রাইটেরিয়া থাকে। বা আপনার হয়তো বা মিনিমাম কোনো একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে এই ক্রেডিটগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, কিন্তু আপনি যদি ওই ক্রেডিট কমপ্লিট না করেন তখন অবভিয়াসলি আপনার যদি সেরকম ভ্যালিড রিজন না থাকে তখন ইউনিভার্সিটির স্কলারশিপ টার্মিনেট হয়ে যাবে, প্লাস মিগ্রি থেকে আপনার কাছে এক্সপ্লানেশন চাইবে যে কেন আপনি হচ্ছে যে ডিগ্রি এই মানে আপনার স্টাডি প্রোগ্রেস কেন নাই। কারণ রিসেন্টলি আপনারা দেখছেন যে ওরা কিন্তু অনেকেই ডিপোর্ট করছে এই শুধুমাত্র একটা কারণে যে স্টাডি প্রোগ্রেসটা প্রপার ওয়েতে হচ্ছে না এই জন্য। সো অবশ্যই এই দুইটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি ফিনল্যান্ডে আসেন বা আসতে চান তখন অবভিয়াসলি আপনি নর্মাল রিসার্চ ইউনিভার্সিটি বা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে আসলে অবশ্যই আপনার স্টাডিটা ওইখান থেকে কমপ্লিট করবেন, ভোকেশনালে মুভ হওয়ার চিন্তা করা যাবে না। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আপনার স্টাডিটা হচ্ছে যে বেসিক প্রোগ্রেস যেটা সেটা অবশ্যই ধরে রাখবেন। ইন জেনারেল মাস্টার্সে হচ্ছে 4 বছর সময় থাকে, বাট সবাই ট্রাই করে 2 বছরের মধ্যে কমপ্লিট করতে যদি স্কলারশিপ থাকে। সো আপনাকে সেইভাবে আপনার স্টাডি প্ল্যানটা সাজাইতে হবে যেন আপনি প্রপার ওয়েতে বা আপনার স্টাডি প্রোগ্রেসটা ধরে রাখতে পারেন, যেন মিগ্রি থেকে কোনো মেইল বা কোনো কমপ্লেন আপনার জন্য না আসে। কারণ এরা রিসেন্টলি হচ্ছে অনেক হার্ড হয়েছে পার্টিকুলারলি ইমিগ্রেন্টদের প্রতি, এই জন্য হচ্ছে এই নতুন নতুন রুলস রেগুলেশন নিয়ে আসতেছে। সো এতটুকুই, হোপফুলি ভিডিওটা দেখার পরে আপনারা ফিনল্যান্ডের নতুন যে চেঞ্জগুলো আসছে যে 2-1টার কথা বললাম বেসিক্যালি এগুলাই এটা নিয়ে কনসার্ন হবেন এবং অবশ্যই যে 2টা লাস্টে বললাম এই 2টা ব্যাপারও মাথায় রাখবেন।